শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। সমঝোতায় আশাবাদী ট্রাম্প। আকাশ থেকে ত্রাণ ফেলেছে ইসরায়েল। গাজায় হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ফ্রান্সের ঘোষণায় চাপে আছে ইউরোপীয় দেশগুলো। স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া। যুদ্ধবিরতি আলোচনায় রাজি দুদেশ, তবুও পাল্টাপাল্টি হামলা করছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। ইউক্রেন যুদ্ধবন্ধে রাশিয়া এখনও রাজনৈতিক ও কূটনৈতিক সমঝোতার পক্ষে, জানালো ক্রেমলিন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন। স্কটল্যান্ডে আজ এই বৈঠক হওয়ার কথা। আশা করা হচ্ছে বৈঠকে ইউ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। এতে ইউরোপীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সময়সীমা বাড়তে পারে। শুক্রবার স্কটল্যান্ড সফরে গেছেন ট্রাম্প। সেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লেইনের সঙ্গে বৈঠক করবেন। এদিকে স্কটল্যান্ডে পৌঁছে ভন ডার লেইনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আশাবাদী মনোভাব জানিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলেছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর গাজায় পৌঁছানোর সুবিধার্থে মানবিক করিডোর করা হবে। গাজার নির্দিষ্ট অংশে ত্রাণ বিতরণ করতে মানবিক বিরতি বাস্তবায়ন করা হবে। তবে মানবিক সহায়তা কর্মকর্তারা বলছেন ২০ লাখেরও বেশি মানুষ খাদ্য সংকটে আছে। আকাশ থেকে ফেলা ত্রাণ যথেষ্ট নয়, স্থলপথে ত্রাণ পাঠাতে হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারাও গাজায় আবার আকাশ থেকে ত্রাণ ফেলবে। যুক্তরাজ্য জানিয়েছে গাজায় ত্রাণ সরবরাহে জর্ডান সহ অন্য অংশীদারদের সঙ্গে কাজ করবে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে শনিবার ৫ জন মারা গেছে। সবশেষ হিসেব অনুযায়ী ক্ষুধায় মারা গেছে ১২৭ জন, এর মধ্যে ৮৫ জনই শিশু। অন্যদিকে গাজায় সবশেষ ইসরায়েলি হামলায় ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে কিছু মানুষ ত্রাণ নিতে গিয়েছিলেন। এদিকে ত্রাণ নিয়ে যাওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ হান্দালার আরোহীদের অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী। জাহাজটি গাজা উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। গতকাল রাত ১১:৩০ পর থেকে জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আছে। গাজা সংঘাত বন্ধ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে শনিবার ইসরায়েলের তেল আবিব শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি জনরোষ থেকে এ বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা নিহত এবং জিম্মি ইসরায়েলিদের ছবি নিয়ে শোক জানায়। তারা স্লোগান দেয়, জিম্মিদের বাঁচাও, যুদ্ধ থামাও, চুক্তি করো। দিনে দিনে ইসরায়েলে এমন বিক্ষোভকারী বাড়ছে। অপরদিকে গাজায় হামলা ও ইসরায়েলে অস্ত্র রপ্তানির প্রতিবাদে জার্মানির বার্লিনে বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মিছিলকারীদের অভিযোগ, জার্মানি ও যুক্তরাষ্ট্র অর্থ দিয়ে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। এ সময় পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে। এছাড়া ইতালির মিলানে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন ইসরায়েলিরা শুধু বোমা নয়, ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট দিয়েও ফিলিস্তিনিদের মারছে। এক্ষেত্রে পশ্চিমা বিশ্বের উদাসীনতা সহ্য করা যায় না। মিশরের রাফা সীমান্ত খুলে দেওয়ার দাবিতে নেদারল্যান্ডসে হেগে বিক্ষোভ হয়েছে। শনিবার বিক্ষোভকারীরা সেখানকার মিশরীয় দূতাবাসের সামনে প্রতীকীভাবে ময়দার ব্যাগ রেখে যায়। বিক্ষোভকারীরা বলেছেন এরা মিশরের কলঙ্ক, বিশ্বাসঘাতক। এ সময় মিশর ইসরায়েলি নেতাদের বিকৃত ছবি ও ক্ষুধার্ত শিশুদের ছবি প্রদর্শন করা হয়। এদিকে গাজায় মানবিক করিডোর খুলে দেওয়ার দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ হয়েছে। শনিবার প্যারিসে হোয়াইট কোটস নামে সংগঠনের উদ্যোগে শতাধিক চিকিৎসক, নার্স ও ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী মিছিল করে গাজার জন্য মানবিক করিডোর খোলার আহ্বান জানান। ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এমনই ঘোষণা দিয়েছে। এতে চাপ বাড়ছে ব্রিটিশ সরকারের ওপরও। শুক্রবার এএফপি জানিয়েছে যুক্তরাজ্যের ২২০ জনের বেশি সংসদ সদস্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে চিঠি লিখেছেন। তাদের মধ্যে শাসক দল লেবার পার্টির অনেকেই আছেন। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন তিনি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, কিন্তু প্রতিষ্ঠার আগেই স্বীকৃতি দেওয়ার পক্ষে নয়। এদিকে রাশিয়ান সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে রাশিয়া ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ভাবছে।
এমনটি জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবার তিনি বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব। রাশিয়া সবসময় ফিলিস্তিন সমস্যার সমাধানের ভিত্তি হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে ছিল। মস্কো 1988 সালেই ফিলিস্তিনি স্বাধীনতার ঘোষণাকে সমর্থন করে স্বীকৃতি দিয়েছিল। পেসকভ মনে করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা মেনে চলার মাধ্যমে শান্তি অর্জন করা সম্ভব। আজও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ভোরে দুটি বিরোধপূর্ণ মন্দিরের কাছে সংঘর্ষ শুরু হয়। এদিকে গতকাল শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন, তারা যুদ্ধবিরতির আলোচনায় রাজি। আজ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, তারা সীমান্ত সংঘাত বন্ধ করতে চান। এদিকে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাইয়াচাই ফেসবুক পোস্টে বলেছেন, থাইল্যান্ড যুদ্ধবিরতির আলোচনায় রাজি। বৃহস্পতিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দেশ দুটি। শনিবার পর্যন্ত এ সংঘাতে দুই দেশের 32 জন নিহত হয়েছেন। রানওয়েতে নামার পরপরই আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা তড়িঘড়ি করে দৌড়ে নিরাপদ দূরত্বে সরে যান। ঘটনার সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ল্যান্ডিং গিয়ার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিমানটিতে 173 জন যাত্রী ছিলেন, তারা নিরাপদে আছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া এখনও রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পক্ষে। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, আলোচনার মাধ্যমে মস্কো এই সংঘাতের শেষ দেখতে চায়। তিনি উল্লেখ করেন, রাশিয়া বহুবার আলোচনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে, তবে পশ্চিমা দেশগুলো ও ইউক্রেনের বর্তমান নেতৃত্ব এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। আমাদের লক্ষ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, কিন্তু সেটা হতে হবে আমাদের নিরাপত্তা ও স্বার্থের নিশ্চয়তা দিয়েই। পিয়ংইয়ংয়ের ফ্রেন্ডশিপ টাওয়ারে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়ার নেতা কিম জং উন। 1953 সালের যুদ্ধবিরতি বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ানরা এ দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে। রোববার প্রকাশিত স্থির চিত্রে দেখা যায়, কিম ফ্রেন্ডশিপ টাওয়ারে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, 1953 সালের 27 জুলাই সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি কোরিয়ান যুদ্ধের অবসান ঘটায়। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি নিরস্ত্রীকরণ অঞ্চল প্রতিষ্ঠা করে। কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক রাজ্য সরকার। বিবিসি জানিয়েছে, নিউ ইয়র্কের লং আইল্যান্ড, মেট্রো শহর অঞ্চল, লোয়ার হাডসন ভ্যালি, আপার হাডসন ভ্যালি এবং অ্যাডিরন্ডাক্সে এই সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দাবানলের কারণে কানাডায় ইতিমধ্যে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। বর্তমানে কানাডায় 550টিরও বেশি দাবানল চলছে। গেল এক বছরে প্রায় 61 লাখ হেক্টর বা 15 মিলিয়ন একর জমি দাবানলে পুড়ে গেছে। ভারতের হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে 6 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও অনেকে। আজ রোববার এই দুর্ঘটনা ঘটে। হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার প্রেমেন্দ্র সিং ডোবাল পিটিআই জানিয়েছেন, মনসা দেবী মন্দিরের সামনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনের গুজব ছড়িয়ে পড়ে। এতে ভক্তরা আতঙ্কিত হয়ে পড়লে অনেকেই পদদলিত হন। পদদলিত হয়ে আহত 35 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাদের মধ্যে 6 জনই মারা গেছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।